আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব একজন ইমিগ্রেশন কর্মকর্তা একজন ভ্রমণকারীকে কি প্রশ্ন করে বা কি প্রশ্ন করতে পারে সেইগুলো নিয়ে বিস্তারিত। আপনি যখন বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য যে কোনো দেশে যাবেন বা পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে যাবেন, যাবার সময় সব দেশের কিন্তু ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। এই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার সময় কিছু কমন প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোই ঘুরে ফিরে এই ইমিগ্রেশন কর্মকর্তারা একজন ভ্রমণকারীর নিকট করে থাকেন। পৃথিবীর সব ইমিগ্রেশন প্রক্রিয়াতেই যে একই প্রশ্ন করা হবে তার কোনো নিয়ম নেই। কোনো ইমিগ্রেশন অফিসার কোনো প্রশ্ন না করেই সরাসরি তারা এন্ট্রি এক্সিট সিল দিয়ে দেয়। কোনো দেশে আবার প্রশ্নবাণে জর্জরিত করে। কোনো দেশের ইমিগ্রেশন আবার তার ডকুমেন্টসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে। অনেক দেশের ইমিগ্রেশন নিমিষেই শেষ হয়ে যায়, অনেক দেশে আবার দীর্ঘমেয়াদী বা দীর্ঘক্ষণ সময় লাগে। তো এটা নির্ভর করছে যে আপনি কোন দেশে যাবেন, সেই দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া কেমন, আপনি কোন দেশ থেকে যাবেন, কোন ভিসায় যাবেন, বা আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি কেমন তার উপর। তো আমরা কিছু জেনারেল বা কমন প্রশ্ন নিয়ে আলাপ করব, যেগুলো আর কি সব ইমিগ্রেশনেই করতে পারে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই আপনি কোন দেশে যাচ্ছেন এটা বলার প্রয়োজন নেই, কেননা আপনার ভিসাতেই লেখা আছে আপনি কোন দেশে যাচ্ছেন। সেই দেশের ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়েছেন, সেই দেশের আপনি ফ্লাইটের লাইনে দাঁড়িয়েছেন, ফলে এখানে কিন্তু দেশ বলার দরকার নেই, বলবেন শহর। তো অনেক সময় এমন হয় যে আপনি যে দেশের বিমানবন্দর দিয়ে ঢুকছেন একটা শহর, ওই শহরেই আপনি যাচ্ছেন, এটা হতে পারে। আবার হতে পারে যে ওই দেশে ওই বিমানবন্দর দিয়ে প্রবেশ করছেন আপনি, কিন্তু আপনি তৃতীয় কোনো শহরে যাবেন, সেটা আপনার উদ্দেশ্য ডেস্টিনেশন। তাহলে আপনার ডেস্টিনেশন যে শহর, সেই শহরের নাম বলবেন। যে শহরের এগেনস্টে আপনার হোটেল বুকিং আছে, আপনার অন্য কোনো কাজ সংক্রান্ত আপনার ডকুমেন্টস আছে, সেটাই বলবেন। যে শহরে আপনি মূলত যাবেন, কাজে হোক বা ট্যুরিস্ট ভিসায় হোক বা স্টুডেন্ট ভিসায় হোক, যেখানে আপনার কাজ, সেই শহরটার নাম বলবেন। আবার যদি এমন হয় যে আপনার একাধিক শহরে থাকার পরিকল্পনা, তারপরেও চেষ্টা করবেন যে শুরুতে যে শহরে প্রবেশ করবেন, থাকবেন, যে শহরের হোটেল বুকিং আছে, সেই শহরটার নাম। প্রশ্ন নাম্বার 2, কেন যাচ্ছেন? ওই দেশে আপনি কেন যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য কী, এটা তারা জানার চেষ্টা করবে। এই প্রশ্নের উত্তর হবে অবশ্যই আপনার ভিসার সাথে সংশ্লিষ্ট এবং ভিসা রিলেটেড। যদি ওই দেশে যাবার ভিসাটা হয় আপনার ট্যুরিস্ট, তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনি ভ্রমণের কাজে যাচ্ছেন, ভ্রমণ করবেন, ট্রাভেলার হিসাবে যাচ্ছেন। এখন আপনার ভিসা ট্যুরিস্ট, আপনি বললেন যে ওখানে কাজ করতে যাচ্ছেন কিংবা বিজনেস করতে যাচ্ছেন কিংবা ডাক্তার দেখাতে যাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা, আপনার প্রশ্ন এবং উত্তর সামঞ্জস্যপূর্ণ হলো না। তখনই তাদের মনে খটকা লাগবে এবং আপনাকে পুনরায় দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করে জর্জরিত করবে এবং সঠিক তথ্য বের করার চেষ্টা করবে। প্রশ্ন নাম্বার 3, কতদিন থাকবেন? কতদিন থাকবেন এই প্রশ্নের উত্তরও কিন্তু আপনার ভিসার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কারণ আপনার ভিসার মেয়াদ আছে আর 7 দিন। আপনি যদি বলেন যে আমি 1 মাস থাকবো, তাহলে কিন্তু হলো না। আবার আপনার ভিসার মেয়াদ আছে 3 মাস, আপনি বলেন 3 মাস থাকবেন, আবার ভিসাটা ট্যুরিস্ট, এটা কিন্তু হয় না। ট্যুরিস্ট ভিসায় কিন্তু একজন গিয়ে কেউ 3 মাস থাকে না। আপনি যদি আবার স্টুডেন্ট ভিসায় যান, তাহলে 3 মাস ভিসার মেয়াদ আছে, আপনি 3 মাস ওখানে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কর্মসংস্থান ভিসায় গিয়েছেন, সেখানে দীর্ঘমেয়াদী থাকা যায় স্বাভাবিকভাবেই, কারণ কর্মসংস্থান ভিসা কিন্তু দীর্ঘমেয়াদী হয়, কাজটাও হয় দীর্ঘমেয়াদী। তো ফলে এটা ভিসার সাথে সামঞ্জস্য রেখেই বলতে হবে। নাম্বার 4, কোথায় থাকবেন? হতে পারে একটা দেশে আপনি প্রবেশ করছেন, সে দেশের অনেকগুলো শহর, কারণ আপনি কিন্তু শহরভিত্তিক ভিসা পাননি, পেয়েছেন দেশের ভিসা। তো আপনি অনেক শহরে থাকতে পারেন। সেই শহরগুলোর কোন হোটেলে থাকবেন? যদি এক শহরে থাকেন, এক হোটেলে থাকেন, ওই হোটেল বুকিং দেখাবেন। যদি একাধিক শহরের একাধিক হোটেলে থাকার প্ল্যান থাকে, তাহলে ট্যুর যে প্ল্যান আছে আপনার, সেই প্ল্যান অনুযায়ী বিভিন্ন হোটেলে বিভিন্ন শহরে থাকার যে হোটেল বুকিং, সেটা আপনাকে দেখাতে হতে পারে। আবার যদি এমন হয় যে কোনো আত্মীয়ের বাসায় যাচ্ছেন, দেখা সাক্ষাতের জন্য যাচ্ছেন, বা তাদের ইনভাইটেশনে যাচ্ছেন, কোনো ব্যবসায়িক ট্যুরে যাচ্ছেন, কোনো একটা প্রতিষ্ঠানের ইনভাইটেশনে তারাই থাকার ব্যবস্থা করবে, তাহলে সেই সংক্রান্ত তথ্য সঠিকভাবে উপস্থাপন করবেন। যদি তারা আপনার কোনো বাড়িতে থাকতে দেয়, সেই বাড়ির ঠিকানা দিতে হবে। হোটেলে থাকলে হোটেল বুকিং দিতে হবে। ইনভাইটেশন পেলে ইনভাইটেশন লেটার দেখাতে হবে, মানে এর সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার পেপারস দেখাতে হবে। প্রশ্ন নম্বর 5, রিটার্ন টিকিট আছে কিনা? রিটার্ন টিকিট মূলত প্রয়োজন হয় আমরা যখন স্বল্পমেয়াদী কোনো ভ্রমণে যাই, সেটার ক্ষেত্রে, যেমন ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, জার্নালিজম ভিসা, এই জাতীয়। বাট যদি আপনি কর্মসংস্থান ভিসায় যান, স্টুডেন্ট ভিসায় যান, সেক্ষেত্রে আপনি ওখানে কতদিন থাকবেন নিশ্চয়তা নেই, ঠিক নেই, দীর্ঘমেয়াদী থাকতে হবে, তখন কিন্তু রিটার্ন টিকিট আর মুখ্য হয় না। কিন্তু যখন আপনি ভ্রমণে যাচ্ছেন কোনো দেশে, ওই দেশে ভ্রমণ করে আবার ফিরে আসবেন, তখন রিটার্ন টিকিট দেখাতে বলে এই জন্যই যে আসলে আপনি ভ্রমণ ভিসায় গিয়ে ওখানে থেকে যাবেন না তো, বা অন্য কোনো কাজের সাথে জড়িত হবেন কি না, আপনি গিয়ে কোনো ক্রাইম করবেন কি না,
নাকি আপনি সঠিকভাবেই আবার ফিরে আসবেন সময় মতো, সেটার তথ্য নিশ্চিত হওয়ার জন্যই মূলত তারা রিটার্ন টিকিট দেখতে চায়। এই জন্য যদি আপনি স্বল্পমেয়াদী ভ্রমণে যান তখন অবশ্যই যাবার টিকিটের পাশাপাশি আসার টিকিটটাও তাদেরকে দেখাবেন। প্রশ্ন নাম্বার 6, আপনি এদেশে আগে ভ্রমণ করেছেন কিনা? দেখুন, এই প্রশ্ন যখন আপনাকে করবে এটারও কিন্তু বিচলিত না হয়ে আপনি সঠিকভাবেই উত্তর দিবেন। কেননা আপনি হয়তো বলতে পারেন যে আমি গিয়েছি কিনা তার তো আমার ভিসাতেই আছে, কিংবা আমার ট্রাভেল হিস্ট্রিতেই আছে, কিংবা আমার এন্ট্রি এক্সিট সিলেই আছে, এটা তো পাসপোর্টেই আছে। এ ধরনের প্রশ্ন করা যাবে না। যদি তারা বলে যে আগে গিয়েছেন কিনা, গেলে হ্যাঁ বলবেন, আর না গেলে না বলবেন। খেয়াল রাখবেন, যদি আপনি আগে ভিসা পেয়েছেন কিন্তু যাননি, তারপরও বলবেন যে আপনি যাননি। অনেক সময় এমন হয় যে বিভিন্ন দেশের আমরা ভিসা করি কিন্তু পরে কিন্তু আর ওই দেশে ভ্রমণ করা হয় না, বিভিন্ন কাজে হয়তো যাওয়া হয় না। ফলে যদি না গিয়ে থাকেন তো না গিয়েছেন সেটাই বলবেন। কেননা আপনার ওই পাসপোর্ট স্ক্যান করলে পৃথিবীর কোন দেশে, কোন শহরে, কোন ইমিগ্রেশনে আপনি গিয়েছেন সব হিস্ট্রি কিন্তু দেখা যায়, তারা দেখতে পারে। তো ফলে মিথ্যা তথ্য দেওয়া যাবে না, ভুল তথ্য দেওয়া যাবে না। প্রশ্ন নাম্বার 7, আপনার কাছে কত টাকা আছে? যদি বাংলাদেশ প্রান্তে প্রশ্নটা করে, স্বাভাবিকভাবেই আপনি টাকা, ডলার বা এন্ডোর্সমেন্ট থাকলে সেই তথ্য দিবেন। তো এই তথ্যগুলো মূলত বাংলাদেশ প্রান্তে প্রশ্ন করে না। যেই দেশে আপনি যাবেন সেই দেশের ইমিগ্রেশন সম্পন্ন করার সময় মূলত এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারা মূলত জানতে চায় যে আপনি যে কাজে, যে উদ্দেশ্যে ওই দেশে প্রবেশ করছেন সেই কাজ সম্পূর্ণ করার জন্য অর্থনৈতিক সামর্থ্য আপনার আছে কিনা। তবে আপনার কাছে কত টাকা আছে এই প্রশ্ন কিন্তু আপনি এমপ্লয়মেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসা বা কোনো শ্রমিক ভিসায় গেলে প্রশ্নটা করবে না। এই প্রশ্ন করবে যখন ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসায় যাবেন তখনই। তো খেয়াল রাখবেন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী একজন বাংলাদেশি নাগরিক সর্বোচ্চ 10,000 বাংলাদেশি টাকা ক্যারি করতে পারে। এর বেশি বাংলাদেশি টাকা ক্যারি করা কিন্তু অবৈধ। ফলে এর বেশি টাকা আপনার সাথে থাকলে তারা চাইলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। আর এর বাইরে যদি কোনো মুদ্রা নিতে হয় তাহলে অবশ্যই সেটা ডলার নেওয়া ভালো, আর ডলারটা পাসপোর্টে এন্ডোর্স করে নেবেন। যদি এমন হয় যে আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে, তাহলে ওই কার্ডের এগেনস্টে আপনি পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করে নিয়ে ওই কার্ড নিয়ে যাবেন। তাহলে আর ক্যাশ ডলার দেখানোর প্রয়োজন হবে না, আপনি কার্ড বা পাসপোর্টের এন্ডোর্সমেন্ট দেখালেই হবে। আর যদি এমন হয় যে আপনার কার্ড নেই, তাহলে আপনি ডলার ক্রয় করে ওই ডলারটা পাসপোর্টে এন্ডোর্স করে নিয়ে যাবেন। এই ডলার ক্যারি করারও কিন্তু লিমিট আছে। এক পঞ্জিকা বছরে সর্বোচ্চ 12,000 মার্কিন ডলার একজন বাংলাদেশি বিদেশে নিয়ে যেতে পারেন বা ট্রাভেল করতে পারেন সর্বোচ্চ, এবং এর কম যে কোনো পরিমাণ হতে পারে। তো আপনি কোন দেশে যাবেন, কতদিন থাকবেন, সেই কতদিনে কত খরচ হবে তার উপর ভিত্তি করে আপনার সাথে ডলার ক্যারি করবেন, নাহলে কিন্তু আপনার ওই দেশে যাওয়া তারা চাইলে বাতিল করতে পারেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে তারা চাইলে কিন্তু আপনার ক্যাশ ডলার দেখতে চাইতে পারেন। এই জন্যে আপনার কাছে যে পরিমাণ ডলার বা টাকা থাকবে সেই সত্য কথাই বলবেন। অনেক সময় এমন হয় যে ডলার এন্ডোর্সমেন্ট করা আছে পাসপোর্টে যে আপনি 3,000 ডলার নিয়েছেন বা 500 ডলার নিয়েছেন, কিন্তু আপনার কাছে 600 বা 700 ডলার থাকতে পারে। তো অসুবিধা নেই, এটা তখন বলবেন যে আপনি এন্ডোর্সমেন্ট করেছেন 500 ডলার, কিন্তু আপনার কাছে অতিরিক্ত আরও 200 ডলার ক্যাশ আছে। এটা কোনো সমস্যা নাই। তবে যে দেশে আপনি যাবেন, পৃথিবীর অনেক দেশ আছে, ওই দেশের কারেন্সি কিন্তু ক্যারি করা অবৈধ। যেমন আপনি ভারতে যাবেন, ভারতের রুপি সাথে নিয়েছেন বাংলাদেশ থেকেই, তখন রুপি যদি তারা পায় তারা এটাকে কিন্তু রেখে দিতে পারে, বাজেয়াপ্ত করতে পারে, জমা রেখে দিতে পারে, তখন কিন্তু কিছুই বলার থাকে না। এই জন্য খেয়াল রাখবেন যে ওই দেশের পলিসি কী সেটা ফলো করে আপনি যাওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ এবং নাম্বার 8, আপনার পেশা কী বা আপনি কী করেন? এই প্রশ্ন কমন প্রশ্ন, বেশিরভাগ ইমিগ্রেশনে এটা করে। এক্ষেত্রে তারা যাচাই করে দেখে যে আপনার পাসপোর্টের পেশা, আপনার ভিসাতে আবেদন করার সময় দেওয়া পেশা আর আপনি যা বলছেন এই 3 পেশার মিল আছে কিনা। পাসপোর্টের পেশা আর আপনার বর্তমান পেশা কিংবা ভিসার আবেদনের পেশা সবসময় এক নাও হতে পারে। যেমন এখন বাংলাদেশে কিন্তু 10 বছর মেয়াদি পাসপোর্ট দেয়। হতে পারে আপনি স্টুডেন্ট লাইফে পাসপোর্টটা করেছিলেন, এখনও পাসপোর্টের মেয়াদ আছে, কিন্তু এর মধ্যে আপনি বেসরকারি চাকরি শুরু করেছেন, ফলে আপনার প্রাইভেট সার্ভিস জব আপনার এটা পেশা। তো পেশার পরিবর্তন হতে পারে পাসপোর্টের সাথে বর্তমান পেশার। বা হতে পারে যে আপনি প্রাইভেট সার্ভিস আগে করতেন, মাঝখানে গভর্নমেন্ট জব পেয়েছেন, এখন গভর্নমেন্ট জব আপনার পেশা হতে পারে। আবার হতে পারে যে আপনি আগে ব্যবসা করতেন, এখন চাকরি করেন, বা আগে চাকরি করতেন, এখন ব্যবসা করেন, ফলে পাসপোর্টের সাথে আপনার বর্তমান পেশার ভিন্ন হতে পারে। এটা কোনো সমস্যা না। হলে বর্তমানে আপনি যে পেশায় আছেন সেই পেশা সংক্রান্ত পেপারস বা প্রুফ আপনার সাথে রাখবেন। যদি এমন হয় যে আপনি সরকারি চাকরি করেন, পাসপোর্টে লেখা আছে স্টুডেন্ট, কারণ আপনি পাসপোর্টটা আপডেট করেননি, আপনি সরকারি চাকরি পেয়েছেন রিসেন্টলি। তো যদি আপনাকে প্রশ্ন করে আপনি কী করেন, আপনি বলবেন সরকারি চাকরি করি, তখন সরকারি চাকরির যে পেপারস একটা ইমিগ্রেশনে দেখতে চাইবে। সেটা হতে পারে আপনার গভর্নমেন্ট অর্ডার বা জিও, আপনার এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট, আপনার বহিঃবাংলাদেশ ছুটির অনুমোদন, এগুলো দেখতে চাইতে পারে। আর যারা গভর্নমেন্ট জব করে তাদের ইমিগ্রেশনটা কিন্তু একটু জটিল হয়, কঠিন হয়।
খেয়াল রাখবেন, আপনার অবশ্যই সরকারের অনুমোদন না নিয়ে, অনুমতি না নিয়ে বিদেশ ভ্রমণ করবেন না, তাহলে আপনার জবের জন্য ঝুঁকি হতে পারে, আপনার জেল জরিমানা হতে পারে, আপনার বিরুদ্ধে ইমিগ্রেশন কর্তৃপক্ষ চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারে। এছাড়াও যদি আপনার প্রাইভেট সার্ভিস পেশা হয় তাহলে ওই পেশা সংক্রান্ত কাগজ দেখাবেন, এনওসি। যদি আপনার ব্যবসা পেশা হয় তাহলে ট্রেড লাইসেন্সের কপি দেখাবেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি দেখাবেন। এই পেপারসগুলো যেন আপনার সাথে থাকে সেটা সবসময় রেডি রাখবেন এবং আপনার বর্তমানে যে পেশাটা সেটাই বলবেন। আর যদি এমন হয় যে পাসপোর্টের পেশা, ভিসার পেশা আর আপনার পেশা সব এক, তাহলে তো কোনো সমস্যাই নেই। বাট আপনার বর্তমান পেশাটাই কিন্তু ভিসাতে উল্লেখ করতে হবে। যখন ভিসার আবেদনের সময় কিন্তু পেশা দেখাতে হয়, তখন আবেদনটাই অবশ্যই বর্তমান পেশাটাই দিবেন, কারণ ভিসা তো আর পুরাতন না, আপনি রিসেন্টলিই ভিসা করছেন। এই জন্য খেয়াল রাখবেন আপনি যে পেশার কথা বলছেন আর ভিসাতে দেওয়ার পেশার জন্য সামঞ্জস্য থাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলোর সঠিক উত্তর যদি আপনার সর্বদাই রেডি থাকে, আপনি আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্টলি সব প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে পৃথিবীর কোনো ইমিগ্রেশন আপনাকে কিন্তু আর আটকাতে পারবে না। আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় সব দেশের ইমিগ্রেশন সম্পন্ন করে ওই দেশে যেতে পারবেন। তবে একটা বিষয় বলি, এই সব প্রশ্ন কিন্তু বাংলাতে করবে না, এটা করবে ইংরেজিতে। ফলে ইংরেজিতে এগুলো আপনার বুঝতে হবে এই প্রশ্নগুলো কী। তো আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু ইংরেজি লিখে দিয়েছি, এই অনুযায়ী আপনি ইংরেজি বোঝার চেষ্টা করবেন। আপনি পারলে ইংরেজিতে জবাব দিবেন, না পারলে ইশারায় বোঝাবেন, পারলে কারো সাহায্য নিতে পারেন। আর যদি তারা বাংলায় প্রশ্ন করে বা বাংলা বোঝে তাহলে বাংলায় বললেন, কোনো সমস্যা নাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ইউটিউবের ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।